প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ওএসিস এই সময় অনুষ্ঠানে। আপনারা জানেন এনটিভির এই আলোচনায় আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুইজন সাংবাদিককে, যাদের সঙ্গে পরিচয় করে দেব আমরা অনুষ্ঠানের শুরুতে। আমাদের সঙ্গে আছেন ডক্টর রেজওয়ান সিদ্দিকী, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক দিনকাল, এবং আমাদের সঙ্গে আছেন জনাব আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা এই আলোচনাটা যখন করছি তখন ক্যালেন্ডারের পাতা বদলে গেছে, কিন্তু আমরা যদি বলি যে মঙ্গলবার দিন সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, কারণ সবাই জানেন যে বর্তমান সরকার 2 বছর পূর্তি উপলক্ষে এই ভাষণটি উনি দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এবং মূলত সেখানে সরকারের যে উন্নয়ন কাজ তার একটি বর্ণনা দিয়েছেন, রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আমি দুজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছেন, কারণ এই বক্তৃতা যখন হয় তখন আমাদের একটা লেখার বা প্রচার করার দায়িত্ব থাকে সবারই, এবং সেখানে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি যে প্রধানমন্ত্রী কী বললেন। আমি যদি ডক্টর রেজওয়ান সিদ্দিকী আপনাকে দিয়ে শুরু করি, যে আপনি কীভাবে দেখেন যে 2 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন জাতির কাছে, উনি উন্নয়নের কথা বলেছেন, রাজনীতির কথা বলেছেন, আপনি কীভাবে দেখলেন এই বক্তৃতাটা? এখন আমি যেটা দেখলাম এবং শুনলাম সেটা হলো, আমার কাছে মনে হলো একজন সাধারণ দর্শক হিসেবে কিংবা একজন সাধারণ নাগরিক হিসেবে যে প্রধানমন্ত্রী এই ভাষণটা অত্যন্ত পরিসংখ্যান ভারাক্রান্ত। এবং পরিসংখ্যান ভারাক্রান্ত যখন হয়, অবশ্যই যখন তিনি উন্নয়নের কথা বলবেন, তার নিজের উন্নয়নের কথা বলবেন, তখন তো পরিসংখ্যান সামনে আসবেই, সেটা খুব সত্য। কিন্তু খুব সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই ভারটা যদি একটু কম হতো তাহলে সুবিধা হতো। যেটা এই প্রধানমন্ত্রীর ভাষণ বা বক্তৃতা এর মধ্যে যেটা প্রধান লক্ষণীয়, যে কোনো আলোচনায় উনি করেন না কেন সবসময় একটা প্রবণতা থেকে যায় যে বিএনপিকে একটা গালি দেওয়ার চেষ্টা করা। কিন্তু ভাষণের সেই পার্টটা খুব ইম্পর্টেন্ট না। যে জিনিসগুলো উনি আজকে তুলে ধরেছেন তার দিক থেকে তিনি সেটা দাবি করতে পারেন। ধরেন জিডিপি গ্রোথ রেট, বিদ্যুৎ উৎপাদন, তারপর ভিজুয়াল যে ডেভেলপমেন্টের যে ভিজুয়ালিটি, এই জিনিসগুলো উনি দাবি করতে পারেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরের যে কথাগুলো থাকে সে কথাগুলো হলো যে সবসময় বিলিটিল করা। যেমন ধরেন যে কোনো গণতন্ত্রে হলো যে একটা ধারাবাহিকতা বজায় রাখা গণতন্ত্রের নিয়ম, এবং ধারাবাহিকতা যখনই ব্যত্যয় হয়েছে তখনই কিন্তু আমরা হোঁচট খেয়েছি। সেটা ডেভেলপমেন্টই বলেন, ডেমোক্রেটিক প্রসেসটা অগ্রসর করে নেওয়া বলেন। ডেমোক্রেসিতে একদিনের ব্যাপার না। ধরেন আমরা কদিন প্র্যাকটিস করছি, 15, 16, 17 বছর, তার আগে বারবার ভেঙে গেছে। 90 সাল থেকে বলতে পারি আমরা যে দ্বিতীয় পর্যায়ের সংসদীয় গণতন্ত্র যতবার ভেঙে গেছে ততবার কিন্তু আবার আমরা অনেকখানি পেছন থেকে শুরু করেছি। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং ব্রিটিশ গণতন্ত্র স্ট্যাবিলাইজ করতে 200 বছর লেগেছে। সুতরাং আমি মনে করি না যে একবারে একদিনেই আমরা একেবারে গণতন্ত্রের সেই পর্যায়ে অর্জন করব। কিন্তু যেন আমরা গণতন্ত্রটাকে হোঁচট খেতে না দেই, যেন গণতান্ত্রিক ধারাবাহিকতা, পরস্পরের প্রতি সহনশীলতা, সহমর্মিতা, এই বিষয়টা যেটা রাজনীতিতে একসময় খুব প্রবলভাবে আমরা লক্ষ্য করেছি একসময় ছিল, সেটা ক্রমেই যেন ক্ষীয়মান হয়ে যাচ্ছে। সেই জিনিসটাও প্রধানমন্ত্রীর ভাষণের ভেতরে প্রতিফলিত আছে, যা উপেক্ষা করতে পারলে আসলে গণতন্ত্রের ধারাবাহিকতা বা গণতন্ত্রের বিকাশের পথ অনেক বেশি সহজ হয় বা অনেক বেশি মসৃণ থাকে। এবং সেটা উভয়ের জন্য কল্যাণ, উভয় দল যেমন একই সঙ্গে নাগরিকদের জন্য অধিকতর কল্যাণ, দেশের সকল রাজনৈতিক শক্তি এবং নাগরিক যারা একযোগে। আপনি যখন যেমন উন্নয়নের কথা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রী বলেছেন, এবং এর আগে তো বলেছেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। দ্যাট কনসেপ্ট আই ডোন্ট কনসিভ, মানে আমি গ্রহণ করি না। কিন্তু কথা হলো যে উন্নয়নের কথা যখন উনি বলছেন তখন গণতন্ত্রটাকে পিছনে ফেলার চেষ্টা করলে ভুল হবে। আসলে গণতন্ত্র যেখানে আছে সেখানে উন্নয়ন হবেই। সুতরাং গণতন্ত্রের পথটা মসৃণ রাখা এবং তার ধারাবাহিকতা যাতে নষ্ট না হয় সেটা সকলে মিলে বজায় রাখার চেষ্টা করাটা জরুরি। আবুল কালাম আজাদ, আপনি কি বলবেন? ডক্টর রেজওয়ান সিদ্দিকী, আপনি কিভাবে দেখেছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণটা জাতির উদ্দেশ্যে? আপনাকে আবারও ধন্যবাদ প্রণববাবু আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি যে কথাটি বলতে চাই যে আমরা আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষণ দিয়েছেন, এবার 2 বছর পূর্তিতে তার প্রধানমন্ত্রীত্বে তার সরকারের এটা হচ্ছে দ্বিতীয় মেয়াদ, টানা দ্বিতীয় মেয়াদের 2 বছর। এবং আপনি দেখেন যে তার বক্তব্যে কিন্তু যেটি ডক্টর রেজওয়ান সিদ্দিকী বলেছেন যে গণতন্ত্রের কথা তো আছেই,
গণতন্ত্রের তিনি প্রথমেই শুরুতেই বলেছেন যে এই দেশের জনগণ তাদেরকে 14 সালের 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে জনরায়ের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে তিনি সরকার গঠন করেছেন। এবং এটি পরিষ্কার যে আমরা অনেকেই কিন্তু মনে করি যে দেশে গণতন্ত্র নেই। এটি হচ্ছে এক ধরনের আমাদের কান্না, মায়া কান্না বলি বা যেভাবেই বলি না কেন, আমরা ধরে নেই যে গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকার কোনো কারণ তো নেই। আপনি এই অনুষ্ঠানে যখন আমরা কথা বলছি, আমি আমার কথা বলছি, আপনি আপনার কথা বলছেন, ডক্টর রেজওয়ান সিদ্দিকী তার কথা বলছেন, এই কথাগুলো প্রচার হচ্ছে কিন্তু। আমি শুধু আপনার টেলিভিশনের কথা বলছি না, যে কোনো টেলিভিশনে, যে কোনো পত্রিকায় যে যেভাবে বলতে চান সেভাবে বলতে পারেন। এই যে বাক স্বাধীনতা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই কথাটাই বলেছেন যে প্রথম যে 33টি না 34টি টেলিভিশন কার্য চলছে, তারপরে রেডিও আছে, পত্রিকা অসংখ্য, দৈনিক পত্রিকায় ঢাকা থেকে এবং সারা দেশ থেকে 200-র অধিক দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। আরো বেশি, ঢাকা থেকে 200-র উপরে আছে। সুতরাং গণতন্ত্রের বা বাক স্বাধীনতার কোনো কমতি আছে এটা আমি দেখি না। আর ডক্টর রেজওয়ান সিদ্দিকী সাহেব যে কথাটি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, আমার খেয়াল নেই কবে কখন, আমিও খেয়াল করি, পত্রপত্রিকাগুলো পড়ার চেষ্টা করি। আর উন্নয়নের কথা তো বলতেই হবে, বলতে হবে। উন্নয়নের কথা যখনই আসবে তখন সংখ্যাটাই আসবে। আপনি কতগুলো ওভারব্রিজ করা হয়েছে, এই পরিসংখ্যানটা এটি এ কারণে দরকার যে আমরা কিন্তু মোটামুটিভাবে কিছু সংখ্যক মানে সচেতনভাবেই বিভ্রান্ত করার চেষ্টা করি দেশের জনগণকে। আজকে মাননীয় কথার কথা যদি হয় যে মাননীয় প্রধানমন্ত্রী যদি বলতেন আমরা ব্রিজ করেছি, কালভার্ট করেছি, আমরা সেতু করেছি, উড়াল সেতু হয়েছে, তাহলে কোথায় উড়াল সেতু হয়েছে? যেমন আমি আজকে সাধারণত আমি কোনো রাজনীতিবিদদের নিয়ে কথা বলি না, যে কে কি তাদের ভিন্ন মত আছে, বড় বড় প্রভাবশালী দলগুলো আছেন তারা তাদের জবাব দেবেন। কিন্তু একটি বড় দলের একজন প্রথম শ্রেণীর নেতা যখন বললেন যে একটা দুটি সেতু নির্মাণ করা এই দেশের উন্নয়ন নয়, এই জায়গায় কিন্তু জনগণকে বিভ্রান্ত করার, সুকৌশলে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আসলে কি একটি দুটি সেতু নির্মাণের মধ্য দিয়ে উন্নয়ন? সে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী যখন বক্তব্য দেন, সরকার প্রধান হিসেবে তার একটি নৈতিক দায়িত্ব আছে যে তার সময়ে, তার শাসনামলে যে উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলো তার মুখ থেকে দেশের জনগণকে, তথ্য তো সরকার প্রধানের কাছেই থাকার কথা, সাধারণ মানুষের কাছে সেটা থাকার কথা না। তো সারা দেশে তিনি যেহেতু সরকার প্রধান, তার কাছে, এবং তিনি যদি জনগণকে সেই তথ্যগুলো না দেন, আমরা কিন্তু আবার যারা বিভিন্ন সময়ে সচেতনভাবেই কিন্তু তারা কিন্তু বলবো যে অন্যেরা বলছেন, অমুক নেতা বলেছেন, সরকারি দলের মন্ত্রী বলেছেন, কই প্রধানমন্ত্রী তো তার ভাষণে কিন্তু এই কথা বলেন। এই কথাগুলো আমরাই বলবো কিন্তু। সুতরাং সেই দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতনভাবে সুন্দর করে যে উন্নয়নের ধারাটা, আমি বিস্তারিত যেতে চাই না, উন্নয়নের কথাগুলো বলেছেন। সেই সাথে গণতন্ত্রের কথা শুরুতেই বলেছেন। আর গণতন্ত্র আছে তো, গণতন্ত্র আমরা যখন কেউ বলার চেষ্টা করি যে দেশে গণতন্ত্র নেই, কিন্তু তারা যখন, আমি আরেকটি অনুষ্ঠানে বলেছিলাম যে যিনি এই কথাটি বলেছেন যে গণতন্ত্র নেই, তিনি যে এই কথাগুলো বলেছেন সরকারকে মানে ধোলাই করে সমস্ত কথাগুলো ছাপা হয়েছে, টেলিভিশনেও কিন্তু প্রচার হয়েছে, পত্রপত্রিকায় ছাপা হয়েছে, প্রচার হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে। তাহলে গণতন্ত্রের অভাবটা কোথায় রইল? বাক স্বাধীনতার কমতিটা কোথায় রইল? এটি হচ্ছে আমাদের কারো মানসিক অবস্থাটা, যে কোথায় যেন আমাদের একটা শঙ্কা আছে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, কথা প্রসঙ্গে আসে, 2000 গত বছর এই জানুয়ারি, এবার তো আমরা শান্তিতে আছি, 5 জানুয়ারি থেকে শুরু করে 91 বা 92 দিন যেভাবে 231 জন মানুষকে হত্যা করা হয়েছে আগুনে পুড়িয়ে, বাসে আগুন দিয়ে এবং অগ্নিদগ্ধ, নিশ্চয়ই আপনি একজন সাংবাদিক হিসেবে, রেজওয়ান সাহেবও জানেন, আমরাও জানি। আমরা তো কেউ সূর্য উঠলে কেউ তো বলবে না যে না সূর্য ওঠেনি। তো এই যে 231 জন মানুষকে হত্যা করা হলো, একটি বারের জন্য কেউ কি দুঃখ প্রকাশ করেছেন? যারা করেছিলেন, যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন, অবরোধ আন্দোলন দিয়েছিলেন, হরতাল দিয়েছিলেন, তারা কিন্তু বলেছেন যে এগুলো সরকারের কাজ, পুলিশ করছে, আমরা না। কিন্তু এখন কেন মরে না? আমি যদি আপনাকেই প্রশ্ন করি, আজকে কেন পেট্রোল বোমা ছোড়া হয় না? কেন বাসে আগুন দেওয়া হচ্ছে না? কি কারণ আজকে তো আপনি বলছেন না কেউ যে তাহলে পুলিশের, সরকারই যদি মারবে, সরকারের পুলিশ, তাহলে আজকে মরে না কেন? যেহেতু আপনাদের আন্দোলনের কর্মসূচিটা ছিল বলেই তো ঘটনাগুলো ঘটেছে।
আপনারা করেছেন না কাদের দিয়ে করিয়েছেন সেটা ভিন্ন কথা। সেজন্য যেটা বলে আপনি পরিসংখ্যানের কথা বলেছিলেন, আবুল কালাম আজাদ কিন্তু বললেন যে পরিসংখ্যানের বিষয়টি বলতে হবে, কারণ এই যে প্রধানমন্ত্রী বলেন যে 231, উনি একটি হিসাব করে বলেছেন, বা উনি যে বলেছেন বক্তৃতায় যে 12,000 মেগাওয়াট উৎপাদন হচ্ছে এখন, এবং বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা, উৎপাদন কেন্দ্রের সংখ্যা 100টি ছাড়িয়েছে। এই পরিসংখ্যান দেওয়াটা মানে কেন সমালোচনা হবে? আমি ধরেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটা প্রধানমন্ত্রী বলেছেন তার বেশিরভাগই হলো আপনার কুইক রেন্টাল এবং এটা হলো সাংঘাতিক রকম অর্থনীতির উপর সাংঘাতিক রকম প্রেশার সৃষ্টি করা, এবং ইতিমধ্যে প্রায় 20 থেকে 40,000 কোটি টাকা এখানে ড্রেনেজ হয়ে গেছে। সেটা আলাদা কথা। আমি যে গণতন্ত্রের যে জিনিসটা আমি শুরু করেছিলাম 5 জানুয়ারি 14, সেদিন কোনো নির্বাচনই হয়নি এদেশে, এটা কেড়ে নেওয়া হয়েছে এবং এখানে একদলীয়ভাবে নির্বাচন হয়েছে। 153 জন লোক বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সুতরাং এই যে বিনা ভোটে, দেখেন আমরা এটা নিয়ে গর্ব করছি যে হ্যাঁ, আবার কেউ কেউ বলছি যে ওনারা এলেন না তো আমরা কি করবো, ইলেকশন তো দিচ্ছি। আজকে আপনি নেপাল এত পরে একটা প্রজাতান্ত্রিক কনস্টিটিউশন নেপাল গ্রহণ করেছে, তাদের ইন্টারনাল বাউন্ডারি নিয়ে একটা সমস্যা হচ্ছে কিন্তু সেখানে কিন্তু আছে যে নির্বাচন, যে সাধারণ নির্বাচন হবে, সকল প্রধান দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সেখানে। আমি যদি একটু স্মরণ করে দিতে চাই ডক্টর রাজেন্দ্র সিদ্দিকী, যে আপনি যে বলেন যে এই যে সংবিধান গ্রহণ করলেন, এটা কিন্তু 2007 থেকে শুরু করে প্রায় 9 বছর লেগে গেল। আমি স্মরণ করতে চাই একটু স্মৃতিচারণ হিসেবে, যেদিন নেপালের সংসদে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্রের সিদ্ধান্ত হয়েছিল, আমি আপনি একটি সেমিনার উপলক্ষে সেদিন কাঠমান্ডুতে ছিলাম। আমি পরে এটি লিখেছি। আপনি যদি বলেন এই ধারাবাহিকতা চলবে, এবং সেই ধারাবাহিকতাই তো সরকারে যারা এখন আছেন, বিশেষ করে আওয়ামী লীগ, তারা তো বলছে সেই ধারাবাহিকতার কারণেই 2014 সালের ওই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তাহলে তখন যেটা বলা হয়েছিল যে ঠিক আছে, এটা কনস্টিটিউশনের ধারাবাহিকতার জন্য করা হচ্ছে, অচিরেই আর একটা সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেওয়া হবে, সেটা কিন্তু কখনো হয়নি। এবং এই ভোটটা আমি কিন্তু শুনিনি কখনো। আচ্ছা, ঠিক আছে, অনেকবার লেখা হয়েছে, বলা হয়েছে। যাই হোক, সুতরাং এই নির্বাচনটা কিছুতেই সুষ্ঠু হয়নি, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, কিন্তু সেই নির্বাচনের উপর ভিত্তি করে বর্তমান সরকার আছে এবং এখনো ক্ষমতায় আছে, চলছে। প্রতিপক্ষ রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটার বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করেছিল 2014 সালের। আবুল কালাম আজাদ সাহেব বলেছেন, সেখানে আমি আসি। যেমন ধরেন আপনি বলছেন যে দৃশ্যমান উন্নয়নের সমালোচনা করেছে, ফাইন। আপনি শুধু মগবাজার ফ্লাইওভার আপনি ধরেন, এই মগবাজার ফ্লাইওভারে 344 কোটি টাকা অতিরিক্ত ব্যয় ইতিমধ্যে নির্ধারণ হয়েছে। এর পরিবর্তন, নকশায় পরিবর্তন হয়েছে 122 বার। 122 বার এই নকশা, এটাও পরিসংখ্যান, কিন্তু এটাও একটা পরিসংখ্যান। মানে অর্থাৎ এটাকে আরো এবং সময় বাড়ানো হয়েছে, টাকা বাড়ানো হয়েছে। আর সময় বাড়লে তো 11,000 কোটি টাকা দিয়ে শুরু করেছিলেন, এখন 28,000 কোটি টাকা, কোনো জবাবদিহিতা কিন্তু নাই। সুতরাং আপনি পদ্মা সেতু দেখাচ্ছেন যে, এবং সত্যি সত্যি পদ্মা সেতু যদি হচ্ছে তাহলে এটার যে বেনিফিট হবে সেটা অতুলনীয়, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই। বাট এটা ড্রেনেজটা কি পরিমাণ হচ্ছে, কি যুক্তি, আপনি আমাকে বুঝায় বলেন যে আমি যে 8,000 কোটি টাকা জোট করে বাড়িয়ে দিলাম, কি যুক্তিটা কি? যুক্তিটা কিন্তু প্রকাশ করা হয়নি। পদ্মা সেতুর ব্যয় 8,000 কোটি টাকা বাড়ানো হলো, 8,000 কোটি, আর এটা মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সমস্ত প্রকল্প এইভাবে মেয়াদ বাড়ানো হচ্ছে আর টাকা বাড়ানো হচ্ছে, অর্থাৎ এই টাকা ড্রেনেজ হচ্ছে, ব্যাপক দুর্নীতি হচ্ছে। যেমন ফ্লাইওভার নিয়ে মোবাশ্বের স্থপতি, উনি বারবার বলেছেন যে ফ্লাইওভার ইজ নট দ্য ফার্স্ট প্রায়োরিটি। এটা দেখা যায়, কিন্তু ফ্লাইওভার আসলে কংক্রিটের জঞ্জালে পরিণত করবে এই শহরকে, কারণ ফ্লাইওভার দিয়ে যেখান থেকে নামতে যাবে, যেখান থেকে উঠতে যাবে। কিন্তু আমরা তো যাত্রাবাড়ি গুলিস্তান, যেটা মেয়র হানিফ ফ্লাইওভার, সেটা সুফল তো কিছু, সেটা সুফল কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি এন্ট্রি এবং এক্সিট দুই জায়গায় কিন্তু আপনি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবেন। নিচেরটা বাদই দেন, নিচে যে অবস্থা সেটা বাদই দেন। সেই জন্য আরেকটা প্রশ্ন জনাব আজাদ তুলেছেন, সেটা হলো আগুনে পুড়িয়ে মানুষ হত্যা। এই কথাটা আমি বলবার চেষ্টা করেছি, যেটা উনি বলছেন যে এখন তাহলে হচ্ছে না কেন, তখন বিরোধী দল বলছে যে আসলে বিরোধী দল যখন আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছিল তখনই এই ঘটনাগুলো ঘটেছে। যে মুহূর্তে আন্দোলন নাই সেই মুহূর্তে সাবোটাজ করাটা সহজ হয় এবং মানুষকে বলাটা সহজ হয়। দেখেন আমি একটা জিনিস বলি, যে যারা ধরেন চট্টগ্রামে আওয়ামী লীগ অফিস, এটা গুদাম হিসাবে পাওয়া গেল, আপনার ওই পেট্রোল বোমার গুদাম, এটা ছবি সহ সমস্ত কাগজে চাপা হয়েছে। আওয়ামী লীগ অফিস গুদাম হিসাবে আমি তো নিজে চেপেছি 4 কলাম ফ্রন্ট পেজে। তো সুতরাং এই যে যখন পাওয়া গেল, চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেল, চাঁপাইনবাবগঞ্জের এমপির বাসা
এই এই কি এটারে পেট্রোল বোমার কারখানা হিসেবে পাওয়া গেল, এবং সেখানে বিস্ফোরণে 2 জন লোক মারা গেল। পুলিশ একজন জার্নালিস্টকে এটার ভিতরে ঢুকতে দিল না। তারপরে যখন আপনি পাহারা দিয়ে যানবাহনগুলো নিয়ে আসা হলো, সামনে বিজিবি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, পিছনে বিজিবি পুলিশের গাড়ি, মাঝখানে যানবাহন, এটার মধ্যে বোমা মেরে পালিয়ে গেল। আচ্ছা, কারা পালালো? আমরা কারা পালালো? এই জবাব দিবেন। আমি আপনার রেজওয়ান সিদ্দিক সাহেব যে কথা বলেছেন, এই যে বোমা, আপনার নিশ্চয়ই মনে আছে মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ এবং জামাতের নেতা ডেমরা, তার বাসা থেকে 5-6 জনকে, এখন আমি সেই তথ্যগুলো নিয়ে এটা অবশ্য মানে আন্দোলন না, তাছাড়া পেয়েছে। আমরা আন্দোলনের সময় এই যে বিভিন্ন জায়গায় ধরা হলো, যাই হোক, আন্দোলন যারা করেছেন, তারা যে হত্যা করেছেন, তারা যে আগুন জ্বালিয়েছেন, পুড়িয়ে মেরেছেন, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই সারা জাতিরে। তার প্রমাণ হচ্ছে আপনি এই পৌরসভা নির্বাচন, 30 ডিসেম্বর যে নির্বাচন হলো, সেখানে কিন্তু ফলাফল পাওয়া গেছে যে কারা পুড়িয়েছে, কারা করেছে। এই নির্বাচনটা যে জনগণ, যে আমি আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে তাদের, আমরা নিশ্চয়ই আরেকটি বা ভালো পয়েন্টে আছি যে 30 ডিসেম্বরের নির্বাচন। আমি বলছি আপনাকে যে ওই যে পোড়া যে যারা আন্দোলন করেছেন, তারা জ্বালিয়েছেন, জামাত, বিএনপি, এই ব্যাপারে তো কারো এই দেশের কোনো মানুষের সন্দেহ নাই। কিছু মানুষের থাকতে পারে, তারা থাকবে। আপনারা এই আলোচনাটা অব্যাহত রাখবেন, কিন্তু আমাকে বিরতি দিয়ে দিতে হবে। আবুল কালাম আজাদ এবং ডক্টর রেজওয়ান সিদ্দিকী আমাদের সঙ্গে আছেন, আলোচনাটা ওনারা দুজন করছেন, আমরা শুনছি, আমরা থাকবো এনটিভির সঙ্গেই। ওএসিস এই সময়ের আলোচনায় আমাদের সঙ্গে আছেন বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। আপনি বলছিলেন যে না, আমি যে কথাটি বলেছিলাম যে বাসে আগুন জ্বালিয়ে দেয়া এবং পেট্রোল বোমা মেরে যে সারা দেশে যে তাণ্ডব করা হয়েছিল 91 বা 92 দিন, 5 জানুয়ারি থেকে শুরু করে 5 জানুয়ারিকে ভার্চুয়ালি 4 জানুয়ারি থেকেই 5 জানুয়ারি, এবং এটি কিন্তু সারা দেশের মানুষ, এই দেশের মানুষ, বহির্বিশ্বে সবাই জানে যে কারা করেছেন। এবং যখন আন্দোলনটা প্রত্যাহার আনুষ্ঠানিকভাবে না করলেও, যখন বিএনপি চেয়ারপারসন বাড়ি চলে গেলেন, তারপর থেকে থেমে গেল কখন? ওই যে সিটি কর্পোরেশনের নির্বাচনকে দিয়ে যখন বাড়ি চলে গেলেন, এরপরে তো আর বোমা টোমা হয়নি। এখন রেজওয়ান সিদ্দিকী সাহেব যে বলেছেন, স্যাবোটাস 1-2 ঘটনা ঘটতে পারে কখনো। আপনি দেশব্যাপী এইভাবে তাণ্ডব, কোনো রাজনৈতিক শক্তি না থাকলে, বড় সংগঠন না থাকলে, আপনার পক্ষে, হ্যাঁ, এই কথায় আমি জবাব আসছি, আমার পক্ষে সম্ভব না, রেজওয়ান সিদ্দিকীর পক্ষে সম্ভব না। বড় রাজনৈতিক শক্তি, উনি যেটা বলছেন যে সরকারি দলের খেয়ে দিয়ে অনেক কাজ আছে, কিন্তু এইভাবে মানুষ মারা কোনো দরকার নেই। এটা একেবারে শিশুসুলভ কথা। সরকারের আমলে যত বেশি মানুষ নিহত হবে, তার দায় দায়িত্ব তো সরকারের যায়। সরকারের তো এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 লক্ষ করে টাকা দিতে হয়েছে, কেউ কিন্তু আমি দেইনি, ওনারই দিতে হয়েছে। এই দায়িত্বগুলো না কোনো সরকার, এটা একেবারে অন্ধের মতো, যেই সরকারই হোক না কেন, বলার জন্য বলতে পারি যে সরকার করেছে, এটা বলা যায়। আমরা যখন স্লোগান দিতাম, মিটিং করতাম, সব সরকারের দোষ, কিন্তু আসলে যে তা না, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে তার আগে কি হলো, 13 সালের 14 জানুয়ারির নির্বাচন, 14 সালের 5 জানুয়ারির নির্বাচন প্রতিহত করার জন্য কি করা হয়নি? সারা দেশে তাণ্ডব। আপনি জামাতে ইসলামী হাজার লক্ষ গাছ কেটে ফেলছে, গাছ কি আপনি পাবেন? আর কখনো উদ্ধার হবে? অর্থনীতি যে পঙ্গু করে দেওয়া হয়েছিল, পর্যদস্ত গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ কৃষকের ফসল যেভাবে, এই কৃষক কিন্তু আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারপরেও যে অর্থনৈতিক যে সমৃদ্ধি, আজকে প্রায় প্রবৃদ্ধি আমাদের 7% এবং আরও বেশি হতো, এটা 8-9 হয়ে যেত যদি এই 3 6 মাস, 6.5 মাস, 7 মাস যদি না হতো। কি করা হয়নি? সরকারকে ওই নির্বাচন প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সহ হত্যা করা হয়েছে। আমরা সবাই তো জানি, এটা এত স্মৃতিভ্রম হয়নি তো আমাদের যে আমরা সব ভুলে গেছি। তো তারপরে কি হয়েছে? হ্যাঁ, লাভ তাদের যেটা হয়েছে, এবার আজকেই সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম, এই নির্বাচনে আমাদের লাভ হয়েছে। এই কথাটি আমি আগে বলেছিলাম যে এই নির্বাচনে তাদের লাভ হবে। আমার সাথে সর্বশেষ পৌরসভা নির্বাচন লাভ হবে এই কারণে যে তারা যেহেতু কোনো জায়গায় যেতে পারছে না, অর্থাৎ জনগণ থেকে এমন বিচ্ছিন্ন গেছে, এই নির্বাচন করার মধ্যে তাদেরই মূল লাভ হবে, সে কথাটি আজকে তিনি স্বীকার করেছেন। আমার সাথে সেই দিন জয়নাল আবদিন সাহেব ছিলেন, বিএনপি উপদেষ্টা, অ্যাডভোকেট জয়নাল আবদিন,
চেয়ারপারসনের উপদেষ্টা, উনি বললেন যে আপনি তো, আমি বললাম যে আপনি এলাকা থেকে এসেছেন, কিন্তু যে আসনেই আপনারা পান সবচেয়ে নিট লাভ হবে আপনাদের, যে আপনারা জনগণের, সেই কথা কিন্তু সেক্রেটারি সাহেব আমি ডক্টর এজাজ সিদ্দিকীর কাছে প্রশ্ন করবো যে আবুল কালাম আজাদ যেটি বললেন যে আসলে কি 30শে ডিসেম্বরের যে পৌরসভা নির্বাচন হলো, এবং আপনি জানেন যে 44 বছরের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতন দলীয় প্রতীকে নির্বাচন হলো, এবং প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারে আছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি কোনো রকম প্রতিবাদ না করে এই নির্বাচনে অংশ নিয়েছে। এবং আমরা কিন্তু 2008 সালের শর্ত দিয়েছিল তারা, 2008 সালের 29শে ডিসেম্বরের পরে 7 বছর পরে প্রায় বাংলাদেশে আবার নৌকা ধানের শীষের লড়াই দেখলাম। আপনি কি মনে করেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে এবং আবার বর্ষপূর্তি উপলক্ষে 2014 সালে যে আন্দোলন করেছিল বিএনপি জামাত জোট, তারা কিন্তু সেরকম কোনো আন্দোলনে গেল না? আপনি মনে করেন যে রাজনীতিতে এটার একটি ইতিবাচক কোনো আমরা প্রভাব পাবো, ভালো ফল পাবো? না, এটা ডিপেন্ড করে সরকারের উপরে। কিন্তু ধরেন 5 জানুয়ারি বিএনপি জনসভা করতে চেয়েছে, সরোয়ার্দিতে করতে চেয়েছে, পারমিশন দেওয়া হয়নি, বাট তাকে দলীয় অফিসার নয়াপল্টনে সেটা যথেষ্ট জনসমাগম আমরা দেখেছি সেখানে, মাত্র অল্প সময়ের নোটিশে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছে। তো অ্যাকচুয়ালি সমস্যাটা কিন্তু শুরু হয়েছিল সেদিন একটা জনসভা করা নিয়ে। 2014 সালে 15 সালের 5 জানুয়ারি এরকম একটা জনসভা হতো, তাহলে কি সরকার সেদিন ধূপ করে পড়ে যেত? সরকার তাহলে কত দুর্বল যে মানে 153টা বিনা ভোটে চলে আসছেন, তাহলে আমার সরকার নাকি পড়ে যায়, কাঁপছে। তো সেই জন্য করতে দেয়নি। আজকে দেখলো যে একটু স্ট্যাবিলাইজ করেছি, আজকে করুক। তার মানে কি আপনার সরকারের যে অবস্থান 2014 সালের জানুয়ারি থেকে 2015 সালের জানুয়ারিতে তাদের অবস্থানকে ইতিবাচকভাবে দেখেন কি? যে পরিমাণ অ্যারেস্ট, গ্রেপ্তার, গুম, খুন যা করেছে, তার ফলে তো সেই পরিস্থিতি হয়েছেই। আপনি এখানে আশকের একটা স্ট্যাটিস্টিক্স, আপনি আইন সালিশ কেন্দ্রের একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পারেন যে কি পরিমাণ এক বছরে কি পরিমাণ হয়েছে এবং এর মধ্যে পলিটিক্যাল কি হয়েছে। যেমন ধরুন আশোক বলছে যে 2015 সালে ক্রস ফায়ার ও পুলিশ হেফাজতে 192 জন মানুষের মৃত্যু হয়েছে এবং গুম হয়েছেন 55 জন। তারপরে মানবাধিকার কমিশন বলছে এর মধ্যে তো সন্ত্রাসী বা দাগী আসামিও আছে। যে কেউ হয় ক্রস ফায়ার, আপনি বিচার করে তার শাস্তি দেন। এই যে আপনি বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার করছি, বিচারের কোয়ালিটি কি তা কিন্তু বিচার তো করছেন। বিচারের কোয়ালিটি আমি ডিসএগ্রি করি, কিন্তু বিচার তো একটা হচ্ছে, বিচার হচ্ছে, সেটাই একটা ভালো দিক। সেটা তো একটা, আপনি তো যদি বিচার, আমি তার কোয়ালিটি কোশ্চেন করি, বাট বিচারটা তো কেউ বলতেছে না যুদ্ধাপরাধীদের বিচার করো না, এটা তো কেউ দাবি করছে না। তো সুতরাং আরেকটা সাইড এই গত বছরের আন্দোলনের, খালি আমরা কিন্তু একটা সাইড বলি যে আগুনে পোড়াইছে, এস্টাবলিশ করে ফেলেছে। এটা কে করেছে সেটা কিন্তু বাস্তবতাটা, এই যে 231 জন মানুষের মৃত্যু তো বাস্তবতা, সেটা তো বটেই। যারা মেরেছে, কারা মেরেছে, এটাও কিন্তু বাস্তবতা। সারা দেশের মানুষ জানে। এটা বললে হলো, আপনি বলছেন সারা দেশের মানুষ ওইটা জানে, আমি বলছি যে সারা দেশের মানুষ জানে যে সাবোটেজ। আর একটা জিনিস যেটা আমরা দেখলাম না, যেটা সমস্ত দৃষ্টির আড়ালেই রয়ে গেল, যে এই আন্দোলন দমনের নামে পুলিশ মানুষকে ধরে ধরে পায়ে, হাঁটুতে, এখানে ওখানে গুলি করে পুরো পঙ্গু হাসপাতাল ভরে ফেলছিল। এবং যখন সাংবাদিকরা সেখানে যেতে শুরু করলেন, তখন ওখানে প্লাটুনকে প্লাটুন পুলিশ দিয়ে রুদ্ধ করে দেওয়া হলো যে এখানে কি আছে দেখতে দেওয়া হবে না। এবং একটা লোককে যখন ইন্টারভিউ করেছিল মানব জমিন, যে আপনার কি হয়েছিল, কি হয়েছে, বলে লিখে দেন আমি খুব বড় সন্ত্রাসী, তাহলে কিছুটা শান্তিতে থাকতে পারবো, আমাকে এমনি এমনি ধরে এনে পায়ে গুলি করে আমি জানতে চাচ্ছি যে ওই 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে বা এই যে 2015 সালের জানুয়ারির তুলনায় 2016 সালের জানুয়ারি, আপনি যেটি বলেন যে একই সমাবেশ, তো বড় সমাবেশ বিএনপি করতে পারলো, এবং তার পাল্টাপাল্টা কিন্তু একই দিনে কিন্তু ডক্টর এজাজ থেকে আপনি মনে আছে নিশ্চয় দুজনেরই, যে বাংলাদেশে 1996 সালের 30শে মার্চ দুটি জনসভা হয়েছিল, একটি পল্টনে এবং একটি প্রেস ক্লাবের সামনে, জনতার মঞ্চ, এবং এখানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে জনসভা করে উনি পদত্যাগের ঘোষণা দিয়ে বঙ্গভবনে গিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার। তারপরে কিন্তু আবার বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল একই সময়ে 3টি জনসভা করেছে। পসিবল দেখছেন, আমি বলছি তাতে আপনি কোনো সুফল বা কোনো শান্তির দিক আমরা মনে করতে পারি? এটা তো একটা শান্তির দিক। আপনি বিএনপি বলেন না, বিরোধী কাউকে আপনি রাস্তায় দাঁড়াতে দেননি এই কয় বছর। পুলিশ দিয়ে পিটায়, আপনার পেটোয়া বাহিনী দিয়ে পিটায় টিটায় আপনি রাস্তা বেরিয়ে হতে দেননি। কিন্তু গণতন্ত্র তো সেটাই নিয়ম নয়। আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, লেট দি পিপল ডিসাইড যে তারা কোনটা গ্রহণ করবে, আপনারটা না আমারটা। কিন্তু আমাকে তো আপনি কথাই বলতে দেননি। কিন্তু দেখেন 24 ঘন্টার নোটিশে একটা বিশাল জনসভা করেছে, তাতে সরকার পড়ে যায়নি। এবং সরকারও জনসভা করেছে, দুটি জনসভা করেছে, রাসেল স্কয়ার আর একটা বঙ্গবন্ধু এভিনিউতে। তো এখন কথা হলো যে তাতে কি হয়েছে,
অর্থাৎ বিএনপি তার নিজের কথা বলেছে, হ্যাঁ ওকে, যে এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার স্বৈরাচারী, এই সরকার আমাদের অত্যাচার করছে, মারছে, নির্যাতন করছে, এদের হাত থেকে নিষ্কৃতি চাই, অবিলম্বে আর একটা নির্বাচন চাই। ফাইন, দিচ্ছে কি না দিচ্ছে এখন জনগণ মনে করবে যে আসলে নির্বাচনটা হওয়া উচিত কি উচিত না। আপনি কি মনে করেন যে এতে কোনো রাজনৈতিক ইতিবাচক দিক আমরা দেখতে পারবো কিনা? আপনি বলছেন যে 14 সালের জানুয়ারির তুলনায় 15 সালের জানুয়ারি তো অনেক, 16 সালের জানুয়ারি অনেক ভালোভাবে শুরু হলো। জনসভা সরকারের কথা সরকারই বলতে পারবে, সরকারি দলের লোকজন বলতে পারবে। একজন নাগরিক হিসেবে, একজন সাংবাদিক হিসেবে আমি যেটি মনে করি যে হ্যাঁ, জনসভা কেন করতে দেওয়া হবে না, কিন্তু জনসভায় যদি আপনি সশস্ত্র অবস্থায় থাকেন, প্রস্তুতি নেন, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, তারা তো আছে, আমাদের সংবিধানেই বলা আছে, ডক্টর রাজওয়ান সিদ্দিকী সাহেব ভালো করে জানেন যে কোনো অবস্থাতেই আপনি সশস্ত্র, সেটা লাঠি হোক, মারাত্মক অস্ত্র, লাঠি, বল্লম, যে যাই হোক, এগুলো দিয়ে যে সজ্জিত থাকেন আর আপনাকে জনসভা করতে দেওয়া হবে না, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়িত্বে যারা আছেন তারা তো এটা অ্যালাউ করবেন না। আমি যদি কি বলবো, সভ্য এবং শান্তিপূর্ণ সভ্য হই, শান্তিপূর্ণ সমাবেশ যত বড়ই হোক না কেন আমার লোক, যেটা তো প্রমাণ হলো যে এই জনসভা তো তছনছ করা হয় না, কিন্তু জনসভার নামে যদি আপনি আবার জানমালের ক্ষয়ক্ষতি করতে যান, তাহলে কোনো সরকারের পক্ষে হয়নি না। 5 জানুয়ারি নিশ্চয়ই যারা আইন শৃঙ্খলা রক্ষা, আপনি আমি তো আর সেই দায়িত্ব পালন করি না, সুতরাং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বা রক্ষা করার দায়িত্ব পালন করেন, সেই পুলিশ, র্যাব, যাই বলেন, তাদের যে তাদের যে রিপোর্ট, সরকার তো সরাসরি, সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলবেন যে ওদেরকে জনসভা করতে দিও না? কখনোই না। তাহলে এটা হলো কি করে? এটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে সশস্ত্র অবস্থায় থাকলে এই ইনফরমেশন যদি তাদের থাকে, জনসভা করতে দেবে না। কিন্তু কেউ তার বন্দুক নিয়ে জনসভা যাওয়ার কথা না। বন্দুক, শুধু বন্দুক দরকার হয় না তো। আপনি মারাত্মক, এর আগে লাঠি সোটা নিয়ে কিভাবে মানুষ পিটিয়ে মারেনি? তো সুতরাং লাঠি দিয়েই তো মারা যায়। 28 অক্টোবর দেখাইছেন, আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগ বলেন, আপনি আমি তো আপনার বিএনপি আমার কথা হচ্ছে জামাত ইসলাম মতিঝিলে যেভাবে পিটিয়ে মেরেছে জনসভায়, তাদেরই জনসভায় যাওয়ার সময় তাদেরই লোক কিনা জানি না, আপনার মনে আছে ওয়ার্কার্স পার্টির লোক মারা গেছে, তাহলে সেই সব লোকজনটা কি জনসভা করতে দেবে কোন সরকার দেয়? ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন যে দুর্ভাগ্য আমাদের দেশে জনসভা করার জন্য অনুমতি নিতে হয়, শুধু আমাদের দেশে না, সারা দেশে, সারা দুনিয়ায়, এটা আমরা সাংবাদিক 3 জনের সবাই জানি। আপনি কতক্ষণ জনসভা করবেন, কি বক্তব্য দেবেন, সেটা জানতে চায় না, কিন্তু কোন জায়গায়, কতক্ষণ, কোন দিন, আপনি ওই সময়ের পরে 1 মিনিটও আপনাকে দাঁড়াতে দেবে না, অনুমতি নিতেই হবে। সেটা তো দুই ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত, প্রযোজ্য হওয়া উচিত। এটা কোনো অবস্থাতেই এটা না। এখন প্রশ্ন হচ্ছে সবারই, দেশটা আমাদের সবার, সুতরাং শান্তিপূর্ণ অবস্থান, সহাবস্থান, জঙ্গিরে আমি যদি জঙ্গি তৎপরতায় বাতাস দেই, হ্যাঁ, আমি যদি যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে চলি আর আমাকে সমস্ত সমান সুযোগ সুবিধা দিতে হবে, এটি হয় না, এটি সম্ভব না। আপনি দেখেন 44 বছর দেশ স্বাধীন হয়েছে, 29 বছর, প্রায় 30 বছর ছিল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধে চেতনার বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায়। এই জঞ্জাল পার করার জন্য 13.5 বছর যথেষ্ট না। বঙ্গবন্ধু সরকার 3.5 বছর শাসন করেছেন, তারপরে 75-এ ঘাতকরা তাকে শহীদ, তার সপরিবারে হত্যা করলেন। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 12 বছর, এর আগে 96 থেকে 5 বছর, এই 7 বছর, 12 আর 13, 14, 15, 15.5 বছর, আর বাকি সময়টা তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানি পন্থী, পাকিস্তানি চেতনার ধারক বাহক সামরিক শাসকরা দেশ শাসন করেছেন। সুতরাং সেই জঞ্জাল আপনি একদিনে শেখ হাসিনা পরিষ্কার করবেন, সাফসুতা করবেন, এটি সম্ভব না, আপনাকে সময় লাগবে। কিন্তু আমরা বলতে পারি কিনা যে 2016 সালের যে সূচনা হয়েছে, আমি আবারও বলছি, যদি আমাদের আচরণ সবার ভালো হয়, প্রধানমন্ত্রী আজকে বলেছে যে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন, অবশ্যই সম্প্রীতি উনি সবসময় জানেন, সম্প্রীতি সব রকম। এবং একটি কথা ঠিক যে সবসময় আমি তাকে যতটুকুন জানি, তিনি কখনোই চান না, তার সহকর্মীদের একথা বারবার বলেন যে ভোট হবে, ভোটে যদি জনগণ সমর্থন দেয় পাশ করব, যদি হয় অপোজিশনে, যদি না দেয়, সমর্থন না পায় আমাদের আচরণের কারণে, উনি কখনো জবরদখল করে না, এই ধরনের মন মানসিকতা যদি শেষ করেন যে উনি যেটা বললেন যে ভোট, তার প্রমাণ আমরা তো 30 ডিসেম্বর দেখেছি, যদিও ডিসেম্বর দেখেছি যে কি পরিমাণ ভোট হয়, আগে রাত্রে ভোটের বাক্স বন্ধ ভরে থাকে, তারপর মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকলে তারপর গিয়ে আর ভোট দিতে পারে না, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, যা হলো 30 এত বড় 17 কোটি লোকের দেশে একটা দুটো সবই তো বাইরে, বিএনপি প্রত্যাখ্যান করেও মেনে নিয়েছে, কারণ গণতন্ত্র। আবার দেখেন এই যে কয়েকটা নির্বাচন আজকে হলো না,
সেখানে তো বিএনপি পাশ করেছে। হ্যাঁ, নরসিংদী কেন মাধবদী কেন সর্বাত্মকভাবে এখানে প্রশাসন এবং সব মিলে সর্বাত্মকভাবে যে সব দখল করে নাও এরকম সিস্টেম এখানে পুরো করা যায় নাই। তাদেরকে আমরা শেষ করতে কোনোদিনই পারি পারবে, হ্যাঁ। যে যদি প্রশাসন ঠিক থাকে এবং যদি রাজনৈতিক দল যারা ক্ষমতা থাকেন তারা যদি মনে করে যে না দখলের ব্যাপার না, যেটি আবুল কালাম আজাদ বললেন যে সর্বোচ্চ সবারই প্রধান সহযোগিতা নির্বাহী থাকতে হবে। সরকার উনি বলেছেন। আওয়ামী লীগ তো আমরা মাধবদীতে দেখলাম না, আমরা মনে করি যে যেভাবেই হোক এই যে ভোটের মাধ্যমে একটি চর্চা শুরু হলো, যেটি আপনি শুরুর দিকে বলেছিলেন যে গণতন্ত্রটাই প্রথম। আমরা মনে করি যে সবার আগে গণতন্ত্র, সেই গণতন্ত্র থাকলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেটি আবুল কালাম আজাদ বলছেন যে আমি যা বিরুদ্ধেটা বলতে পারলে হলো, এবং আপনি তো অনেক কথা বলতে পারলেন, সেই রকম মতামত প্রকাশের অধিকার মানুষের, সেটি সংবিধান স্বীকৃত অধিকার, মানুষের মৌলিক অধিকার, যেটি আবার রেজন সিদ্দিকী বলেন যে মানুষকে বিনা বিচারে হত্যা বা নির্যাতনের থেকে যদি আমরা দূরে থাকি। আমরা চাই যে 2016 সালের রাজনীতি, যেটি জানুয়ারির সূচনায় আমরা দেখলাম এবং একটি ভোট ডিসেম্বরে হলো এবং তার ধারাবাহিকতায় আজকে যখন আমরা একদিন পার হয়ে যাচ্ছি তখনও একটি ভোটের ঘটনা ছিল। আমরা আশা করি যে রাজনীতিতে যে সহনশীলতা এই বছরের সূচনা আমরা দেখলাম সেটি অব্যাহত থাকবে, কারণ গণতন্ত্রের প্রধান শর্ত হলো মানুষ যাতে নিজের অধিকার চর্চা করতে পারে, মানুষ যাতে জীবন ধারণের যে তার উপায় সেগুলো শান্তিপূর্ণভাবে তার আয় রোজগার ঠিক রাখতে পারে এবং জীবন ধারণটাকে সহজলভ্য করতে পারে। আমরা আশা করছি রাজনীতি তেমন থাকবে, উত্তেজনা থাকবে কিন্তু সংঘর্ষ থাকবে না, সংঘাত থাকবে না, কোনো মানুষের প্রাণহানি হবে না, অন্তপক্ষে এইটি আমরা চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। ডক্টর আবুল কালাম আজাদ আপনাকে ধন্যবাদ, ডক্টর রেজন সিদ্দিকী আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, আর দর্শকদের ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে জানিয়ে দিতে চাই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে হলে আপনাকে ভিজিট করতে হবে ntv.bd.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন এনটিভির সঙ্গেই।